আমি অভিষেক গুরু আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। আসলে কিছুক্ষণ আগেই আমি একটা টিউটোরিয়াল তৈরি করেছি স্ল্যাব ডিজাইন নিয়ে, যেখানে আমি আপনাদেরকে 16.4 ফিট এবং 19.68 ফিট একটা প্যানেলের জন্য স্ল্যাব ডিজাইনটা দেখিয়েছি এবং আমি বলেছি যদি আপনি একটা প্যানেলের জন্য স্ল্যাব ডিজাইনটা করতে পারেন তাহলে পুরো স্ল্যাবটা ডিজাইন করা আপনার জন্য কোনো ব্যাপার না। টিউটোরিয়ালটা আপনি যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এই যে অংশটুকু এখন আমি রেকর্ড করছি সেটা আমি ওই মূল ভিডিওর সাথে শুরুতে জাস্ট অ্যাড করে দিব। আসলে কেন আমি এই জিনিসটা বানাচ্ছি সেটা একটু বলি। ব্যাপারটা হচ্ছে সেখানে আমি দেখিয়েছি এই যে স্ল্যাবটা সেটা আমি 6 ইঞ্চি থিকনেসের জন্য যখন আমি ডিজাইন করেছি এখানে আমার ডিফ্লেকশনটা কি হয়েছে, পাস হয়েছে। ওকে, কিন্তু আমার দেখানো উচিত ছিল যে মানে কি আমার এই যে ডিফ্লেকশন চেকের যে ফর্মুলাটা বা প্রসিডিউরটা এটা কারেক্ট। কিভাবে আমি দেখাচ্ছি দেখেন, মনে করেন আমি থিকনেস একটু কমিয়ে দিলাম, মনে করেন 5 ইঞ্চি করে দিলাম, দেখি পাস করে কিনা। আশা করি পাস করবে। হ্যাঁ, পাস করছে। এখন যদি আমি থিকনেস 4.5 ইঞ্চি করে দিই, দেখেন সে কিন্তু কি বলছে, রিডিজাইন বলছে, অর্থাৎ সে ডিফ্লেকশনে ফেল করে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে। আসলে আমি এই জিনিসটা আমার তখন দেখানো উচিত ছিল যে কারণ বাজারে অনেক এক্সেল শিট পাওয়া যায় যেখানে কিনা ডিফ্লেকশন চেকটা সবসময় মানে কি পাসই করতে থাকে। ঠিক আছে, ব্যাপারটা এমনটা না। যেমন আমি আরেকটু দেখাইতে পারি আপনাকে। আমি এখানের মধ্যে এটা 6 ফিটই রাখলাম, 6 ইঞ্চি রাখলাম, কিন্তু এখন আমি এই জায়গাতে মনে করেন 22 ফিট করে দিলাম। ঠিক আছে, প্রথমে আমি দেখি যে পাস করছে কি না, করছে। এবার যদি আমি দেখি এখানে আমি 5 ইঞ্চি করে দিলাম, তাহলে দেখি পাস করছে কি না, বলছে রিডিজাইন। তাহলে কিন্তু এগুলো ডিপেন্ড করছে, মানে কি যেমন প্রথম ক্ষেত্রে আমি করেছিলাম কি লেন্থ বাড়াই নাই, শুধুমাত্র থিকনেসটা কমিয়ে দিয়েছিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি করেছি কি লেন্থ তো বাড়িয়েছি, হ্যাঁ থিকনেস কিছুটা কমিয়েছি। যেমন প্রথমবার আমি থিকনেস 4.5 ইঞ্চিতে যখন গিয়েছিলাম তখন ফেল করেছিল, বাট এখন যখন লেন্থ বাড়িয়ে দিয়েছি তখন 5 ইঞ্চি থিকনেসেই কি করছে, আমাকে বলছে রিডিজাইন করতে। তাহলে এই জিনিসগুলা আমার তখন একটু ক্লিয়ারভাবে দেখানো দরকার ছিল আপনাদেরকে। আমি দেখাই নাই বিধায় আমি আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করলাম যে আমার এই এক্সেল ফাইলটা একেবারে 100% পারফেক্ট। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল আওরাব অ্যাসোসিয়েটসে। আজকের এই টিউটোরিয়ালে আমরা স্ল্যাব ডিজাইন দেখব। এখানে এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন তার যে কোনো একটা প্যানেল আমি ডিজাইন করে দেখাবো, তাহলে পুরো স্ল্যাবটা ডিজাইন করা আপনার জন্য কোনো ব্যাপারই না। ওকে, মনে করেন আমি এই যে প্যানেল এটা ডিজাইন করব, তাহলে এখানে এই যে প্যানেলটা সেটা শর্ট ডিরেকশনে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দেখতে পাচ্ছেন 5 মিটার এবং লং ডিরেকশনে আমার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 6 মিটার। তো এটার জন্য আমরা একটা এক্সেল ফাইল ব্যবহার করব। এক্সেল ফাইলটা আমি খুব নিখুঁতভাবে এবং যত্নের সাথে তৈরি করেছি। এখানে শুধুমাত্র হলুদ যে ঘরগুলো সেখানে আপনি আপনার ডাটাগুলো বসাবেন, তাহলে বাকি ক্যালকুলেশন অটোমেটিক্যালি হয়ে যাবে। আর এই যে আরেকটু বলে রাখি, এই যে ফাইলটা এখানে কিন্তু আমি ডিফ্লেকশন চেকের পার্টটাও রেখেছি, অর্থাৎ আপনি বলতে পারেন এটা হচ্ছে স্ল্যাব ডিজাইনের জন্য একটা পরিপূর্ণ এক্সেল ফাইল। আচ্ছা, প্রথমে এখানে আপনি দুইটা ভ্যালু দেখতে পাচ্ছেন, LA এবং LB। এগুলো কোত্থেকে আসলো দেখেন, এখানে এই যে 5 মিটার এটাকে যদি আমি ফিটে নিয়ে যাই তাহলে আসে 16.4 এবং এই যে 6 মিটার এটাকে যদি আমরা ফিটে নিয়ে যাই তাহলে আসে 19.68। মনে রাখবেন ছোট ভ্যালুটা সবসময় বামে বসবে এবং বড় ভ্যালুটা সবসময় ডানে বসবে। আচ্ছা, এখন এই দুইটা ভ্যালু বসানোর পরে আপনাকে এখানে একটা থিকনেস অ্যাজিউম করে নিতে হবে। ঠিক আছে, আমি ধরেন এখানে 6 ইঞ্চি অ্যাজিউম করে নিয়েছি। ওকে, এটা আপনি সূত্রের সাহায্যে বের করতে পারেন, বাট আমি দরকার মনে করি না, কারণ নিচেই আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এই যে 6 ইঞ্চি থিকনেস ধরেছি, ঠিক আছে, সেটা কি আমাদের ডিজাইনটাকে অ্যালাউ করছে কিনা সেটা নিচেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা সূত্র দিয়ে বের করার আমি কোনো প্রয়োজন বোধ করি না, তো আমি সেই হিসাবে করিও নাই। তো যাই হোক, আমি এখানে থিকনেসটা আপাতত 6 ইঞ্চি ধরে নিয়েছি। ওকে, এবং ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ আমরা যদি আমরা এখানে 7 ইঞ্চি ধরি কথার কথা,
তাহলে আপনার ইফেক্টিভ ডেপথ কত হবে, 1 ইঞ্চি কম হবে। এই হচ্ছে ব্যাপার আর কি। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই দুইটা ভ্যালুর সাথে এর ভ্যালুটা পুরোপুরি কানেক্টেড। এগুলো বলার আগে আমি একটু আগে এটা নিয়ে একটু কথা বলি। মনে করেন আমি এখানে এই ভ্যালুটা সে 25 করে দিলাম, সে 25, আমি যে কোনো ভ্যালু করতে পারি, 25 করে দিলাম। তাহলে দেখেন এখানে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এই যে এর ভ্যালু সেটার উপরেই কিন্তু পুরো ডিজাইনটা ডিপেন্ড করবে। ওকে, কারণ আমরা কোএফিসিয়েন্ট মেথডে কি করছি, ডিজাইনটা করছি, যেটা কিনা সবচেয়ে ইফেক্টিভ মেথড, এবং কোএফিসিয়েন্ট মেথডে এর ভ্যালুটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ এর ভ্যালুর সাথে আমার সিএ নেগেটিভ, সিবি নেগেটিভ, সিএ ফর ডেড লোড, সিবি ফর ডেড লোড, সিএ ফর লাইভ লোড, সিবি ফর লাইভ লোড, এই সমস্ত জিনিস কানেক্টেড। আচ্ছা, যাই হোক, আমি আগের জায়গায় চলে গেলাম। এখন দেখেন, তার মানে এই দুইটা ডাটা বসালাম এবং এটা বসালাম। এই তিনটা জিনিস বসানোর পরে এখানে এই যে প্যানেলটা, তার যে ওয়েটটা সেটা এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এরপর এখানে হলুদ ঘরে আপনি আপনার যে স্ট্রাকচারটা ডিজাইন করছেন সেটার ফ্লোর ফিনিশের ভ্যালুটা বসাবেন। সাধারণত আমরা 25 PSF ধরি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য, আর যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ডিজাইন করেন তাহলে কোড মোতাবেক বসাবেন। এরপরে যে হলুদ ঘর, সেখানে আপনি পার্টিশন ওয়ালের যে লোড সেটা ক্যালকুলেট করে বসাবেন। ডেড লোড এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসবে, অর্থাৎ ওই যে প্যানেলটা, অর্থাৎ এই যে প্যানেলটা, সেই প্যানেলের টোটাল কতটুকু ডেড লোড কাজ করছে সেটা এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপর আসেন লাইভ লোড। সাধারণত আমরা লাইভ লোড 75 PSF ধরে থাকি, আপনি এর চেয়ে কমও ধরতে পারেন, বেশিও ধরতে পারেন, এটা আপনার স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করবে। আমি এখানে 75 PSF ধরেছি। এখন আসেন ডাব্লিউডি। ডাব্লিউডি হচ্ছে এই যে ডেড লোড সেটার ফ্যাক্টরাইজড লোড, এবং ডাব্লিউএল হচ্ছে এই যে লাইভ লোড সেটার ফ্যাক্টরাইজড লোড। একটু বলে রাখি, বিএনবিসিতে 2020-এ আমাদেরকে এই ফ্যাক্টরাইজটা করতে বলেছে ডেড লোডকে 1.2 দিয়ে এবং লাইভ লোডকে 1.6 দিয়ে, ঠিক আছে। কিন্তু আমি এখানে 1.4 এবং 1.7 দ্বারা ফ্যাক্টরাইজ করেছি, কারণ এটা 2006-এ ছিল বিএনবিসি। আর যদি আপনি চান যে না আমি এইভাবেই করব, ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারেন, এখানে 1.4-এর জায়গায় 1.2 করে দিতে পারেন, আর এখানে এই জায়গায় তো 1.6 করতে পারেন। বাট আমি বলবো একটু সেফ ডিজাইনের জন্য একটু বাড়তি করে লোড ধরে ডিজাইনটা করাটাই ভালো আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কারণে। সেজন্য আমি এই মোতাবেক ফাইলটা তৈরি করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো এই যে লোডগুলো এগুলো পিএসএফে আছে, এটা অটোমেটিক্যালি এখানে কেএসএফে কনভার্ট হয়ে যাবে, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এখন আসেন এখানে এর ভ্যালু, এটা নিয়ে একটু কথা বলি। এর ভ্যালু আমাদের কত, 0.8। তাহলে আমি এইখানে যাচ্ছি, দেখেন কোএফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্টস ইন স্ল্যাব 0.8-এর জন্য এবং কেস 8-এর জন্য। আমাদেরটা কেস 8, এটা আমি কিভাবে বুঝলাম, ড্রয়িংয়ে যাচ্ছি। দেখেন আমাদের এই যে প্যানেলটা সেটা এদিকেও কন্টিনিউয়াস, এদিকেও কন্টিনিউয়াস, এদিকেও কন্টিনিউয়াস, আর এদিকে ডিসকন্টিনিউয়াস। তার মানে কি 3 পাশে কন্টিনিউয়াস এবং 1 পাশে ডিসকন্টিনিউয়াস। তো কেস 8 খেয়াল করেন, এখানে কেস 8-এর 3 পাশে কন্টিনিউয়াস এবং 1 পাশে ডিসকন্টিনিউয়াস। সেজন্য আমরা এখানে কেস 8 ধরে কাজ করব। যদি আমাদের মনে করেন এই প্যানেলটা যদি আমরা ডিজাইন করতাম তাহলে কি হতো, চারপাশে কি কন্টিনিউয়াস, ঠিক আছে, তখন আমরা এই ডাটা নিয়ে কাজ করতাম এবং এভাবে বাকিগুলো একটু স্টাডি করলেই বুঝতে পারবেন, খুব সিম্পল ব্যাপার। তাহলে এখানে 0.8-এর জন্য কেস 8-এর দুইটা ভ্যালু পাচ্ছি, একটা 0.055 আর একটা 0.041। তাহলে এই দুইটা ভ্যালু আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আসেন ডেড লোডের জন্য 0.8-এর গেলে কেস 8-এর দুইটা ভ্যালু পাচ্ছি 0.032 আর একটা হচ্ছে 0.015। তাহলে এই দুইটা ভ্যালু আমি এখানে কি করে দিলাম, বসিয়ে দিলাম। এবং লাইভ লোডের জন্য দুইটা ভ্যালু পাচ্ছি, 0.8-এর জন্য দুইটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে 0.044, 0.019। এইটা আমরা এখানে বসিয়ে দিলাম। এইটুকুই হচ্ছে আপনার কাজ, বাকি কাজ সে অটোমেটিক্যালি করবে। এখন এই যে কোএফিসিয়েন্টগুলো সেটার জন্য যে মোমেন্টটা তৈরি হবে স্ল্যাবের মধ্যে বা স্ল্যাবের প্যানেলটার মধ্যে, সেটা এখানে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ক্যালকুলেট হয়ে যাবে। সূত্র সেট করা আছে, আপনার টেনশন করার কোনো দরকার নেই। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন হয়তো দুইটা মোমেন্ট দেখতে পাচ্ছেন, বাট আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এখানে জাস্ট ইউনিটটা পার্থক্য। উপরের যে মোমেন্টটা সেটা হচ্ছে কিপ ফিট পার ফিটে, আর নিচেটাকে আমরা কিপ ইঞ্চ পার ফিটে করে নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, এছাড়া আর কিছু না। এগুলো অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে, আপনার ভাবার কোনো কারণ নেই। এবার আসেন এখানে এইগুলো নিয়ে একটু কথা বলি। আলফা, বিটা, এফসি, এফওয়াই,
অ্যাপসোলন ইউসি, অ্যাপসোলন ইউআই, এগুলো নিয়ে একটু কথা বলি। আলফার ভ্যালু 0.85 হয় আমরা জানি, বিটার ভ্যালু 0.85 হয় সাধারণত। এফ প্রাইম সি, এটা আপনি কত গ্রেডের কনক্রিট দিয়ে ডিজাইন করছেন তার উপরে ডিপেন্ড করবে। ওকে, এখন আমি ধরেন 3000 পিএসআই বা 3 কেএসআই ধরে ডিজাইন করছি, তাহলে আমি এখানে 3 লিখেছি। আমাদের কনক্রিটের গ্রেড হচ্ছে 60 গ্রেড। এখন ইউসি, এই মানে অ্যাপসোলন ইউসি, এটার মানটা সবসময় 0.003 হয়, বাট অ্যাপসোলন ইউআই এই ভ্যালুটা এফ প্রাইম সি এর উপরে ডিপেন্ড করে। যদি আমাদের এফ প্রাইম সি এর ভ্যালুটা, ঠিক আছে, 4-এর চেয়ে কম হয়, তাহলে এই ভ্যালুটা কত হয়? 0.004 হয়। কিন্তু যদি আমার এখানে এই এফ প্রাইম সি এর ভ্যালুটা 4-এর চেয়ে বড় কিংবা 4-এর সমান হয়, তাহলে এই ভ্যালুটা হয়ে যায় কত? 0.004। এখন মনে করেন আমি এখানে 4 দিলাম, দেখেন তাহলে এটা কত হয়ে গেল? 0.004 হয়ে গেল। বা আমি এখানে কথার কথা 5 দিলাম, ওকে, তাহলে এই ভ্যালুটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ 0.004 হয়ে গেল। তো যাই হোক, আমি আগের জায়গায় চলে যাচ্ছি। আমরা 3 কেএসআই ধরে কাজ করছি। তাহলে এখানে এরপরে এখানে রো বি অর্থাৎ ব্যালেন্স স্টিল রেশিও অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে। এরপর এখান থেকে রো ম্যাক্স অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে, সূত্র অ্যাপ্লাই করা আছে। এখন এখানে যা দেখছেন সেটা নিয়ে একটু বলি। বি হচ্ছে, আমরা সাধারণত স্ল্যাবটাকে একটা স্ট্রিপ ধরে ডিজাইন করি। মনে করেন 12 ইঞ্চি একটা স্ট্রিপ বা 1 ফিট একটা স্ট্রিপ ধরে ডিজাইন করি। সেই স্ট্রিপের মধ্যে যেই আমরা ক্যালকুলেশন করে যেই ডাটাগুলো পাই সেটার উপরেই আমরা ওই প্যানেলটাকে ডিজাইন করি, ঠিক আছে। তাহলে আমরা বি এর ভ্যালুটা সবসময় 12 ইঞ্চি ধরবো। আলফার ভ্যালুটা কত হয়? 0.9 হয়। মোমেন্ট, এই যে মোমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কোথা থেকে আসছে? এই যেখানে 4টা মোমেন্ট দেখতে পাচ্ছেন, তার মধ্যে সর্বোচ্চ যে মোমেন্ট অর্থাৎ 64.31, এটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, সূত্র অ্যাপ্লাই করা আছে। আর এখানে এই যে ক্যালকুলেশনটা, এটা আমরা করেছি ডি এর ভ্যালুটা বের করার জন্য। এখানে বেসিক্যালি আমাদের ডি মানে ডি স্কোয়ার বের করার সূত্র হচ্ছে এম ডিভাইডেড বাই ফাই রো ম্যাক্স এফ ওয়াই বি ব্র্যাকেট 1 মাইনাস 0.59 রো ম্যাক্স ইন্টু এফ ওয়াই ডিভাইডেড বাই এফ সি। আচ্ছা, আপনার এত কিছু বোঝার দরকার নাই, আপনি এখানে জাস্ট অটোমেটিক্যালি ডি স্কোয়ার এবং ডি রিকোয়ার্ড এই ভ্যালুটা পেয়ে যাবেন। তাহলে আমরা যেই লোডগুলো এখানে দিলাম, ঠিক আছে, যেই লোডগুলো এখানে দিলাম, হ্যাঁ, আমাদের যে প্যানেলটা, হ্যাঁ, তার জন্য আমাদের রিকোয়ার্ড ডি কত পাচ্ছি? মাত্র 3.33, যেখানে আমরা 5 ইঞ্চি পর্যন্ত অলরেডি অ্যালাউ করে রেখেছি, ঠিক আছে। তার মানে কি আমরা বলতে পারি যে আমরা যে 6 ইঞ্চি কি করেছি, অ্যাজিউম করেছি, এটা পারফেক্ট। এখন মনে করেন এটা যদি আমি এখন 5 ইঞ্চি করে দিই, তাহলে একটু খেয়াল করেন কি হয়, এই ডি রিকোয়ার্ডটা আরও কমে যাবে। দেখেন ডি রিকোয়ার্ডটা আরও কমে গিয়েছে, 3.24 হয়ে গিয়েছে। 6 করলে এটা বেড়ে গিয়েছে। তার মানে কি আমরা বলতে পারি ইটস ওকে। হ্যাঁ, তার মানে কি আমাদের যদি এখানে কোনো কারণে ডি রিকোয়ার্ডটা যদি আমাদের স্ল্যাব থিকনেসের চেয়ে বা ডি এর চেয়ে বেশি চলে আসতো, তাহলেই হচ্ছে সমস্যা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই পার্টটা নিয়ে একটু কথা বলি, এটা আপনাকে একটু বুঝতে হবে ব্যাপারটা। এখানে আমরা জেনারেলি যে কাজটা করি সেটা হচ্ছে, প্রথমে আমরা এর ভ্যালুটা অ্যাজিউম করি, এরপরে এখানে আমরা এর ভ্যালুটা সূত্র দিয়ে চেক করি। সূত্র দিয়ে এর ভ্যালুটা চেক করার জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 ইন্টু এফ প্রাইম সি বি। কিন্তু আমরা এখানে যেহেতু এক্সেলে কাজটা করছি, আমরা সিস্টেমে এটাকে একটু মডিফাই করেছি। আমরা প্রথমে এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি, ওকে, যাতে করে আপনি এখানে অ্যাজিউম করলে, হ্যাঁ, এখানে আপনার কোনো ভুল না। মনে করেন কথার কথা আপনি অ্যাজিউম করলেন 5, বাট আপনি চেক করে পাইলেন 3, তাহলে তো আপনার জন্য সমস্যা, আপনার জন্য কাজটা লেন্দি হয়ে যাবে। তাই আমরা কাজটা এমনভাবে সাজিয়েছি যাতে আপনি খুব ইজিতে কি করতে পারেন, এটা অ্যাজিউম করতে পারেন। তাহলে আপনার এখানে অটোমেটিক্যালি এই ভ্যালুটা চলে আসবে। তখন আপনি এটার কাছাকাছি একটা ভ্যালু এখানে বসিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ, এবং আপনি এখান থেকে স্টিলের এরিয়াটাও অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সে আমি এখানে যদি এখন 0.30 বসাই, তাহলে দেখেন আমার চেকে বলছে কি 0.29, তার মানে কি কাছাকাছি, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যদি এটা আমি মানে রেগুলার প্রসিডিউরে করতাম, তাহলে কিন্তু এটা কি স্যাটিসফাই নাও করতে পারতো, ঠিক আছে। তাহলে ঠিক এইভাবে করে আপনি এখানে জাস্ট এইটার কাছাকাছি একটা ভ্যালু এখানে বসিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে, অ্যাজিউম এ এবং কি চেক এ, এই দুইটা জিনিস অটোমেটিক্যালি সমান হয়ে যাবে। এটা একটা টেকনিক আর কি।
এখন আসে এএস মিনিমাম। এই এএস মিনিমামটা আমরা কীভাবে বের করেছি, এখানে যে ম্যাক্সিমাম যে রেইনফোর্সমেন্টটা পাচ্ছেন সেটাকে আমরা 0.0018 দ্বারা গুণ করে ম্যাক্সিমাম মানে এএস মিনিমামটা বের করে নিয়েছি। এখন এএস মিনিমামটা বের করার পরে আমাদেরকে আরও 4টা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে এএসএ পজিটিভ, একটা হচ্ছে এএসএ নেগেটিভ, একটা হচ্ছে এএসবি নেগেটিভ পজিটিভ, এবং আরেকটা হচ্ছে এএসবি নেগেটিভ। অর্থাৎ এগুলো হচ্ছে শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে মেইন রড এবং এক্সট্রা ড্রপের জন্য যেই রডের প্রয়োজন সেটা। তো এটা এখন এখানে নিচে চলে আসবে। দেখেন, যদি আমরা এখানে এই ডাটাগুলোর উপরেই বেস করেই তো এটা রেজাল্টটা তৈরি হয়েছে। যদি আমরা এখানে 10 ইঞ্চি ডায়া রড ব্যবহার করি তাহলে আমাদের স্পেসিং এখানে 3টে স্পেসিং আমরা কাউন্ট করি, ঠিক আছে। এই যে 9.6 এটা আমরা কিভাবে পেয়েছি সেটা আপনি সূত্রটা দেখলেই বুঝতে পারবেন। এভাবে করে বের করে নিতে হয়। G53 মানে আপনি দেখেন এই G53কে আমরা G35 দ্বারা ভাগ করেছি। G35টা আমি যাচ্ছি, অর্থাৎ এটা G35 দ্বারা ভাগ করেছি এবং এটাকে আমরা কি করেছি 12 দিয়ে গুণ করেছি। তাহলে এটা একটা সূত্র যেটা দিয়ে আপনি কি রেইনফোর্সমেন্টের কি গ্যাপটা বের করতে পারেন। আরেকটা সূত্র হচ্ছে সরাসরি আপনার B8 মানে কি একটু দেখেন, আমি দেখাচ্ছি। অর্থাৎ এই যে লেন্থ মানে লং লেন্থ, এটাকে আপনি 2 দিয়ে গুণ করে দিতে পারেন। ওকে, এখন আরেকটা হচ্ছে সর্বোচ্চ 18 ইঞ্চি। এই তিনটার মধ্যে যেটা সর্বনিম্ন সেটা ধরেই কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। আমি আপনাকে এতটা বিস্তারিত না বুঝাইলেও পারতাম, বাট একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। মানে 3টা ক্রাইটেরিয়া প্রথমে আমাদেরকে কি করতে হয়, সিলেক্ট করতে হয়। সেই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সর্বনিম্ন সেটা ধরেই আমাদেরকে ডিজাইনটা করতে হবে। তাহলে আমি এখানে এই 3টার মধ্যে সর্বনিম্ন কত, 9.68। তার মানে কি আমরা 9.68 সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক দিয়ে আমাদের স্ল্যাবটাকে ডিজাইন করতে পারবো। এখন আসেন এক্সট্রা ড্রপ কয়টা লাগবে। যদি 10 mm বার ব্যবহার করি তাহলে আমার এক্সট্রা ড্রপ লাগবে 2টা। ওকে, আর এখানে এটা হচ্ছে শর্ট ডিরেকশনের জন্য। আর লং ডিরেকশনে দেখেন, যদি আমি 10 mm রড ব্যবহার করি তাহলে আমার স্পেসিং হবে 11.35। এগুলো আমরা রাউন্ড করে দিই, সাধারণত কমিয়ে 10 ইঞ্চি করে দিই, হ্যাঁ, বা এটা বাড়িয়ে 8 ইঞ্চি কমিয়ে 8 ইঞ্চি করে দিই, ঠিক আছে। এটা একটা ব্যাপার আমি দেখাচ্ছি। তো এখানে মনে করেন তাহলে আমি 11.35 সেন্টার টু সেন্টার অল্টারনেট ক্র্যাঙ্ক আমরা ব্যবহার করতে পারি এবং এক্সট্রা ড্রপ লাগবে কয়টা, 3টা। এখন আপনি বলতে পারেন ভাই আমার তো এটা একটু অড লাগতেছে যে 2টা ক্র্যাঙ্কের মাঝখানে 3টে এক্সট্রা ড্রপ দিব। তাহলে আপনি এখানে কি করবেন, বারের ডায়াটা বাড়িয়ে দিবেন, মনে করেন 12 দিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে দেখেন স্পেসিংটা অটোমেটিক্যালি কি হয়ে গেল, 12 ইঞ্চি পর আমি অল্টারনেট ক্র্যাঙ্ক দিতে পাচ্ছি এবং এখানে কি 2টা করে ক্র্যাঙ্ক বাদ দিতে পাচ্ছি কি 12 mm এর, ঠিক আছে। ঠিক সিমিলারলি এখানে যদি আমি এখন 12 দিয়ে দেই তাহলে দেখেন স্পেসিংটা 12 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অল্টারনেট ক্র্যাঙ্কের ডিস্টেন্স কিন্তু আবার বুঝতে হবে এবং এখানে কিন্তু সেক্ষেত্রে কোনো এক্সট্রা ড্রপের কোনো চেঞ্জ আসছে না, এটা স্বাভাবিক, এটা ডিপেন্ড করা। যদি আমি এখানে 16 mm দিয়ে দেই তাহলে কিন্তু দেখবেন যে কোনো এক্সট্রা ড্রপই লাগবে না। তো যাই হোক, আমরা এরকম ডিজাইন তো করবো না, আমরা লজিক্যাল 10 mm এবং 12 mm এর মধ্যেই ডিজাইনটা করে থাকি, ঠিক আছে। তো সোয়েম মনে করেন আমি এখানেও 12 mm দিলাম, তাহলে আমি 12 ইঞ্চি পরপর অল্টারনেট ক্র্যাঙ্ক দিয়ে ডিজাইনটা করতে পারি, যেখানে আমরা 2টা করে কি দিতে পারি, ক্র্যাঙ্ক বার দিতে পারি। এটা একটা জিনিস গেল। এরপরে আসেন ডিফ্লেকশন চেক। দেখেন আমাদের এখানে অ্যালাউয়েবল ডিফ্লেকশন, এগুলো সূত্র এখানে দেওয়াই আছে। অ্যালাউয়েবল ডিফ্লেকশন হচ্ছে 0.7874 ইঞ্চি, বাট আমাদের ক্যালকুলেটেড ডিফ্লেকশন এসেছে মাত্র 0.01125। ওকে, তার মানে আমরা বলতে পারি ডিফ্লেকশনের জন্য আমাদের স্ল্যাবটা পুরোপুরি সেফ। এবং এখানে যে সমস্ত সূত্র ব্যবহার করে আমি কাজটা করেছি এখানে পাশে রেখেছি, আপনারা দেখতে পারেন। আর যারা এক্সেল শিটটা কালেক্ট করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ডিশন অনুযায়ী আমার কাছ থেকে এই এক্সেল ফাইলটা কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে 2-ওয়ে স্ল্যাব ডিজাইনের জন্য মূলত। সামনে আমি 1-ওয়ে স্ল্যাব ডিজাইন, ক্যান্টিলিভার স্ল্যাব ডিজাইন এগুলোও আনবো। হ্যাঁ, আমি আশা করি এই পর্যন্ত ইউটিউবে আপনি যত ভিডিও দেখেছেন তার মধ্যে এই যে স্ল্যাব ডিজাইনের শিটটা এটাই সবচেয়ে বেস্ট। আমি খুশি হব যদি আপনারা এটা কালেক্ট করেন এবং আপনারা যদি আমার চ্যানেলটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করেন, ঠিক আছে, তাহলে আমার অনেক উপকার হবে। ধন্যবাদ।